দর্শক, সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিববাসী ঘুম থেকে উঠে দেখলো এক অভাবনীয় দৃশ্য। লক্ষ লক্ষ, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কাক ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে বিচরণ করে বেড়াচ্ছে এবং এই কাকের কারণে আকাশ পর্যন্ত কালো হয়ে গিয়েছে এবং সেই কাকের গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত। ভয়ে ইসরায়েলের তেল আবিববাসী আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের মনে একটাই প্রশ্ন, কেন আমাদের এই আকাশে লক্ষ লক্ষ কাক? এবং এই খবর পৃথিবীর সব বার্তা সংস্থায় ফলাও করে প্রচারিত হচ্ছে যে কেন এত কাক, হঠাৎ করে কেন এই কাক এলো? তবে কি এই কাক কোনো মহাবিপদের পূর্বাভাস নিয়ে এসেছে? তবে কি যুদ্ধ আসন্ন? তবে কি মহাবিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল? মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো কালো চাদরে ঢেকে গিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশ। তেল আবিববাসী আরো ভয় পেয়ে গেল যখন দেখলো তারা এই কাকগুলো তেল আবিবের সর্বোচ্চ বিল্ডিং আজরিয়েলি টাওয়ারের চারদিকে শুধু ঘুরপাক খাচ্ছে। কাকগুলো শুধু ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করতেছেন এটা একটি মহা দুর্যোগের পূর্বাভাস, এটা একটি অশুভ ইঙ্গিত এবং এটা মহা বিপদের লক্ষণ। এবং ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের আগে এভাবেই প্রকৃতি সংকেত দেয় পাখিদের দিয়ে। এবং খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের 19-17 নম্বর আয়াতে বলা আছে যে কোনো মহাপ্লাবন বা কোনো বিশাল যুদ্ধের আগে এভাবেই পাখিরা এসে জড়ো হয় এবং উচ্চ স্বরে ডাকতে থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা ডেইলি মেইল বলেছে যে এই লক্ষ লক্ষ কাক তেল আবিববাসীর মনে ভয়ের উদ্রেক করেছে। তারা খুব ভয়ে আছে যে কি হতে যাচ্ছে। তবে কি সে সময় আর দূরে নয়? তবে কি সেই ভয়ঙ্কর শুক্রবার অত্যাসন্ন? কেন আমি বলতেছি ভয়ঙ্কর শুক্রবার? যে শুক্রবার আগামীকালকে আসতে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। কেন আমি বলছি যে শুক্রবারকে ভয়ঙ্কর শুক্রবার? কারণ এই শুক্রবারেই যুদ্ধবিরতি শেষ। ট্রাম্প ঘোষিত যে 5 দিনের যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি শেষ হবে শুক্রবার মধ্যরাতে এবং তারপরে শুরু হতে যাচ্ছে সেই চরম মহাদুর্যোগ, মহাপ্রলয়। কেন আমি এগুলো বলতেছি? কেন আমি ভয় পাচ্ছি শুক্রবারকে? আসুন আলোচনা করি। দেখুন, ইরান আমেরিকার দেওয়া 15 দফা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে যে আমরা এই 15 দফা প্রস্তাব মানি না এবং এই 15 দফা প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয় হচ্ছে হরমুজ প্রণালীকে ইরান দখলে রাখতে পারবে না এবং ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি থেকে সরে আসতে হবে, যেটা ইরান স্পষ্ট বলেছে যেটা সম্ভব না। কারণ এই যে শুধু শুধু একতরফা ভাবে, অন্যায্য ভাবে ইরানের উপর আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে বলে ইরান মনে করে, এই কারণে ইরান মনে করে যে ভবিষ্যতে নিজেদেরকে রক্ষার স্বার্থে আমাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধশালী দেশ হতেই হবে। এবং অলরেডি গতকালকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছে যে ইরানের উপর আমেরিকার এই আক্রমণই বুঝিয়ে দিয়েছে যে উত্তর কোরিয়া আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করে সঠিক কাজই করেছে এবং ইরান তাই মনে করতেছে যে পারমাণবিক অস্ত্র থাকলে আমাদেরকে আক্রমণ করতে এরা 2 বার ভাববে। সুতরাং আমাদের নিজেদের এক্সিস্টিং এর জন্য পারমাণবিক অস্ত্র দরকার, এটার কোনো বিকল্প নাই। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তো আমরা তো আগে ট্যাক্স নেই, আগে তো ওই হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজই নিরাপদে গেছে। এখন আমাদের উপর তোমরা আক্রমণ করবা, আমরা মারা যাব, আবার তোমরা চাবে যে আমরা হরমুজ প্রণালী খুলে দেই? এটা কিভাবে হয়? এটাও সম্ভব না। তাই ইরান আমেরিকার 15 দফা প্রত্যাখ্যান করে উল্টো নিজেদের 5 দফা জানিয়ে দিয়েছে। সেই 5 দফা হচ্ছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী ইরানের দখলেই থাকবে এবং দেশগুলোকে গ্যারান্টার হতে হবে যে ভবিষ্যতে আর কোনোদিন ইরানকে আক্রমণ করতে পারবে না এবং এই অবৈধ যুদ্ধ শুরু করার জন্য আমেরিকা এবং এর মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমেরিকার যে কংগ্রেসের স্পিকার তিনিও বলেছেন যে আমরা এই যুদ্ধ গুটিয়ে আনছি। কিন্তু আসলে কি যুদ্ধ আমেরিকা গুটিয়ে আনতেছে? আমেরিকা বা ট্রাম্প যা বলতেছে তা অনেকেই বিশ্বাস করতেছেন না। একটু আগে ট্রাম্প কি বলল? ট্রাম্প বলেছে যে ইরান আমাদের সঙ্গে আলোচনা করার জন্য পাগল হয়ে গেছে, আমাদের হাতে পায়ে ধরতেছে কিন্তু এরা মুখে স্বীকার করতেছে না। ওদিকে আবার বলতেছে ইরানের কেউ নাই, আলোচনা করার সবাই মারা গেছে। আবার ট্রাম্প কি বলতেছে যে এমনকি ইরান নাকি ট্রাম্পকে বলেছে যে ট্রাম্পকে প্রধান ধর্মীয় নেতা বানাবে যদি ট্রাম্প চায়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আপনি বলেন তো, এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? তো এই কারণে বলতেছি যে আসলে এই 15 দফা ইরান তো মানে নাই, আর ইরানের 5 দফাও হয়তোবা ট্রাম্প মেনে নাও নিতে পারে। অলরেডি সাবেক একজন ব্রিটিশ কূটনীতিক বলেছেন, গতকালকে শুনলাম, যে ইরান কৌশলগতভাবে
খুবই সুবিধাজনক অবস্থায় আছে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থা থেকে ইরান ট্রাম্পকে তাদের ধর্মীয় নেতা বানাবে, ইরান ট্রাম্পের পায়ে ধরবে যে প্লিজ আসলে আলোচনা করি, এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান তো আমেরিকার 15 দফা মানলো না, এখন আমেরিকাও যদি ইরানের না মানে তাহলে কি হবে? অলরেডি ইরান বলেছে যে তোমাদের যে দুই আলোচক স্টিভ হুইটকফ এবং তোমার জামাতা মানে ট্রাম্পের জামাতা ওই ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার, এরা হচ্ছে ইহুদিবাদী দালাল। সুতরাং এই দুজনের সঙ্গে আমাদের কোনো আলোচনা নাই, কারণ এই দুইজন আলোচনা করতে গেলে আমাদের তথ্য ইসরায়েলের কাছে পৌঁছে দেবে এবং ইসরায়েল আমাদেরকে হত্যা করবে। তোমরা যদি তোমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠাও, এই লোকটা মোটামুটি বিবেক সম্পন্ন, তার সঙ্গে আলোচনা করা যায় এবং খুব সম্ভবত জেডি ভ্যান্স অলরেডি পাকিস্তানের পথে আছেন আলোচনা করার জন্য। বাট যদি এই আলোচনা ফলপ্রসূ না হয় আজকের ভিতরে, তাহলে কি হতে পারে? যুদ্ধবিরতি কিন্তু আগামীকালকেই রাত 12টার পরে শেষ। তাহলে ডোনাল্ড ট্রাম্প শেষবারের মতো চরম একটা মরণ কামড় দিবে, এবং যেটা কিন্তু ইসরায়েল চায়, কারণ ইসরায়েল চায় না এই যুদ্ধবিরতি হোক, তারা কিন্তু গোপনে গোপনে অসন্তুষ্ট। একটা মরণ কামড় দিবে। অলরেডি আজকের ভিতরে সেখানে 2000 মার্কিন মেরিন সেনা পৌঁছানোর কথা, এবং যে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ওগুলো মোতায়েন করা হচ্ছে, যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে, এবং অলরেডি মধ্যপ্রাচ্যে আমেরিকার 50,000 সৈন্য মোতায়েন করা আছে। কাজেই অনেকে বলেন যে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে অন্তত ইরানের খার্ক দ্বীপটা দখল করে সেখানে একটা মার্কিন ঘাঁটি করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া। গতকালকে হোয়াইট হাউসের যে মুখপাত্র, একটা ভদ্র মহিলা, তিনি বলেছেন ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে যে যদি ইরান আমাদের প্রস্তাব মেনে না নেয় তাহলে ইরানকে এমন শিক্ষা দেব যে ইরান যুগে যুগে মনে রাখবে। তো এটা তো ট্রাম্প অনেকবার বলেছেন। এদিকে মার্কিন সাবেক কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর, তিনি একসময় ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টে অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার একটা পডকাস্টে তিনি বলেছেন যে ইরানের প্রায় 6-7 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনী আছে এবং ইরান খুবই দুর্গম, পাহাড়, রক, ক্লিফ, মাউন্টেন, টানেল, গিরিপথ সুড়ঙ্গ, এইসব জায়গায় যদি কোনো মার্কিন সৈন্য যায় তাহলে তার জীবিত ফেরত আসার সম্ভাবনা খুব কম। এটা তিনি বলেছেন এবং তিনি খুব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন। এবং ইরান যেই প্রযুক্তি ব্যবহার করতেছে সেগুলো কিন্তু পশ্চিমা প্রযুক্তি না, সেগুলো হচ্ছে নিজস্ব প্রযুক্তি এবং চীনা প্রযুক্তি। যেমন অনেকে বলেন যে ভাই এই যে মিসাইল মারলে মিসাইলটা এত হাজার হাজার মাইল দূরে গিয়ে জায়গা মতো করে কিভাবে? এটা কিন্তু ওই নেভিগেশনের মাধ্যমে চলে। যেমন বিমান কিন্তু ওরার পরেই পাইলটের কাজ শেষ, বিমান অটো পাইলটে চলে, ওই মিসাইলেরও কিন্তু অটো পাইলটের মোডেই চলে। ওরা নেভিগেশন আছে, সেই নেভিগেশন সেট করা থাকে যে অমুক জায়গায় গিয়ে পড়বা, তো ওটা ওভাবেই নেভিগেশন ধরে 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 যায়, ড্রোন মিসাইল ওগুলো যায়। তো এই গত বছরের 12 দিনের যুদ্ধে ইরান করতো কি, ইরান নির্ভর করতো এই আমেরিকান নেভিগেশন গুলা। তখন দেখতো কি, যখন এই মিসাইল গুলো টার্গেটে হিট করবে তার আগে ইসরায়েল আমেরিকা ওই নেভিগেশন হ্যাক করতো, মানে নেভিগেশন জ্যাম করতো। জ্যাম মানে ওই যে বন্ধ করে দেওয়া। তখন এই মিসাইল গুলো দিকভ্রান্ত হয়ে যেত, কোন দিকে পড়বে না পড়বে, তখন উল্টো পাল্টা দিকে পড়ে টরে বা আকাশেই বাস্ট হয়ে যেত। ইরান করলো কি, একটা চাইনিজ নেভিগেশন সিস্টেম ভিডু, এই ভিডু ব্যবহার করা শুরু করলো। এই ভিডু এত পারফেক্ট যে শত্রুদের লক্ষ্যস্থলে একদম ঠিক জায়গায় আঘাত আনতে পারে, একটা ইঞ্চি এদিক ওদিক হয় না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে যদি এটা কিন্তু জ্যাম করা যায় না, এটা আমেরিকা জ্যাম করতে পারবে না, বা যদি জ্যামার বসিয়ে সিগন্যাল বন্ধ করে দেয় তাহলে এই নেভিগেশন সিস্টেম দ্বারা চালিত মিসাইলকে মেসেজ পাঠিয়ে পরিচালনা করা যাবে যে লেফটে যাও এত মিটার, রাইটে যাও এত মিটার, উপরে ওঠো এত মিটার, এবার নিচের দিকে এত মিটার। এভাবে ম্যানুয়ালি পরিচালনা করে ওই মিসাইলকে দিয়ে জায়গায় আঘাত করানো সম্ভব। এমনকি কোনো ইন্টারনেট লাগে না, কোনো নেভিগেশন লাগে না, শুধু ম্যানুয়ালি করা যায়। এবং এই কারণেই এবার ইরানের টার্গেটগুলো এত ভয়ঙ্কর ভাবে ইসরায়েলের বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আঘাত হানতেছে, এবং যে কারণে আমেরিকা ইসরায়েলও কিন্তু পুরো অবাক। কাজেই চীন কিন্তু খুব ভালোই হেল্প করতেছে এই প্রযুক্তি দিয়ে। এখন আমেরিকা যেই ইরান সরকারকে উৎখাত করতে চেয়েছিল, সেই ইরান সরকারের সঙ্গে আমেরিকা আলোচনায় বসবে, এটাও কিন্তু ইরানের এক ধরনের প্রাথমিক বিজয়। আর তারপরেও এই শুক্র শনিবারটা হবে বড় ভয়াবহ। শুক্রবার, শনিবার, রবিবার বড় ভয়াবহ। আপনি খেয়াল করবেন যে গত রাতেও কিন্তু
আমেরিকা ইসরায়েল হামলা করেনি ইরানে, কিন্তু ইরান করেছে, ইরান ক্ষেপণাস্ত্র মেরেছে। তাহলে কেন ইসরায়েল ও আমেরিকা হামলাটা বন্ধ করলো? আপনি দেখবেন ঝড়ের আগে কেমন যেন একটা স্তব্ধ স্তব্ধ ভাব। আমি তো দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা এই ঝড়ের সঙ্গে অভ্যস্ত। ঝড় আসার আগে একটা স্তব্ধ ভাব, চুপচাপ, গাছের পাতাও নড়ে না, খুব ভয়াবহ অবস্থা। এত নীরব কেন পৃথিবী? হঠাৎ করে আস্তে আস্তে শো 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 শব্দ হওয়া শুরু করে, তারপর কাঁপিয়ে আসে ঝড়। ঠিক ঝড় শুরু হওয়ার আগে পৃথিবী যেরকম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমেরিকা ইসরায়েল নিস্তব্ধ হয়ে আছে বড় একটা মরণ কামড় দেওয়ার জন্য, এবং সেটাকে আমি বলতেছি কালো শুক্রবার। এবং যদি ইরান এই শুক্র শনি রবি এই 3 দিন টিকে থাকতে পারে, তাহলে পৃথিবীর ইতিহাস নতুন করে লিখতে হবে। যদি ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে ধৈর্য ধরে এই শুক্র শনি রবি এই 3 দিন আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে আর কিচ্ছু করা লাগবে না, সাম্রাজ্যবাদী শক্তির নিজে নিজেই পতন করবে। সমস্ত বিশ্বে তেলের দাম আরো বেড়ে যাবে। অলরেডি হাহাকার শুরু হয়ে গিয়েছে বিশ্বের সকল দেশে, ইনক্লুডিং ইংল্যান্ড। শুরু হয়ে গিয়েছে তেলের জন্য হাহাকার। এবং মনে রাখবেন, আমেরিকা হরমুজ প্রণালী কোনোদিনই দখলে নিতে পারবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। এবং কর্নেল ডগলাস ম্যাকগ্রোরি বলেছেন যে ইরান যদি দখলে নিতে চায় বা ইরানের সঙ্গে সমান সমান যুদ্ধ করতে চায়, তাহলে 2,20,000 থেকে 2.5 লাখ মার্কিন সৈন্য যাওয়া লাগবে। এত মার্কিন সৈন্য তো ওখানে যাবে না। তাহলে হয়তো দখল করতে পারবে। শুধু খাড় দ্বীপ দখল করে কি করবে? কিছুই পারবে না, কারণ ইরান মিসাইল মেরে এই খাড় দ্বীপ ধ্বংস করে দিবে। কাজেই বিষয়গুলো এত সহজ নয়। ওদিকে ইউরোপের, এশিয়ার বিভিন্ন দেশগুলো ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখতেছে। জার্মানি বলেই দিয়েছে যে এই যুদ্ধ আমাদের না, ট্রাম্প অবৈধভাবে ইরানকে আক্রমণ করেছে। তাহলে যদি এই ভয়ঙ্কর শুক্রবার, ভয়ঙ্কর শনিবার, এই ভয়ঙ্কর রবিবারে ইরান টিকে যেতে পারে, ইরান এই 3 দিন আমেরিকার মরণ কামড়ের সঙ্গে নিজেরাও পাল্টা মরণ কামড় দিতে পারে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে আক্ষরিক অর্থেই এই পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদের পতন ঘটবে এবং পৃথিবীতে আক্ষরিক অর্থে সেই রকম আর কোনো সাম্রাজ্যবাদ থাকবে না। এই পৃথিবীতে 3টা নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে আবির্ভূত হবে। একটা হচ্ছে সেই খোদ আমেরিকা, চায়না, রাশিয়া, তারা সমান সমানভাবে পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। এই আমেরিকার একক কর্তৃত্ব পৃথিবীতে বিলীন হয়ে যাবে বলেই মনে করেন অনেক বিশ্লেষকরা। দর্শক, আপনাদের মতামত জানতে চাই, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।